সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কোন আইনে বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক ডিবিতে প্রশ্ন আদালতের। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য। আগামীকাল হতে পারে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন। সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু ও মানসম্পন্ন তদন্তে বিচার বিভাগীয় কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। তদন্তে সহায়তায় জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সাম্প্রতিক ঘটনার নানা দিক। আর এ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নাইমুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারবেন, এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। আগামীকালের মধ্যেই জামাতের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন আইনমন্ত্রী। সচিবালয়ে 6 মন্ত্রীর বৈঠক। কোটা আন্দোলন থেকে মনোযোগ সরাতেই চক্রান্ত, দাবি বিএনপির। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল। কোন আইনে 6 সমন্বয়ক ডিবিতে প্রশ্ন আদালতের। সহিংসতায় নিহতদের স্মরণে দেশজুড়ে একদিনের শোক। আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা। সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। এবং শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। কপালে চিন্তার ভাঁজ মন্ত্রণালয়ের। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞের। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। নাইম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। নাইম ভাই, অনেকগুলো প্রসঙ্গ, খবরের শিরোনামে যে প্রসঙ্গগুলো বলছিলাম, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে আমি শুরুতে যেটি আমার শুরুর বক্তব্যে বলছিলাম যে সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু এবং মানসম্পন্ন তদন্তের জন্য বিচার বিভাগে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকে প্রযুক্তিগত সহায়তা বিদেশিদের কাছ থেকে নেওয়া হবে এবং জাতিসংঘের যদি তদন্তের আগ্রহ থাকে বা এখানে বাংলাদেশ সেটিকে স্বাগত জানায়। কি প্রক্রিয়ায় হবে বা কীরকমভাবে বাংলাদেশ সহায়তা নিতে পারে? কীরকমভাবে নিতে পারে আমি প্রথমেই বলি, ওই যে প্রযুক্তিগত সহযোগিতাটা ভুল, কারণ ব্রিফিংটা আমিই করেছি। আমি বলেছিলাম কারিগরি সহযোগিতা। এখন কারিগরি সহযোগিতাটাকেও ইংরেজিতে স্টোরি করার পর বাংলা করতে গিয়ে এটা প্রযুক্তি হয়ে গেছে। না, এটা কারিগরি সহযোগিতার মধ্যে প্রযুক্তিও আসতে পারে, বিশেষজ্ঞ সহায়তা আসতে পারে। মানে টার্মটা ব্যবহার করা হয়েছে কারিগরি। আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমাদের যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে, তাদের ক্ষেত্রে যদি কোথাও কোথাও কারিগরি সহযোগিতার দরকার হয়, সো দ্যাট দি ইনভেস্টিগেশন ইজ অ্যাকসেপ্টেবল টু ওয়াইডার পিপল, না দেশ বিদেশ। তো মানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু জাতিসংঘের এই প্রস্তাবটা গ্রহণ করেছেন, উৎসাহ নিয়েছেন, যোগাযোগও করে ফেলেছেন এবং উনি আরও চিন্তা করতেছেন আরও কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে এরকম কারিগরি সহযোগিতা নেওয়া যায় কিনা। সুতরাং আমার মনে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বচ্ছতার নীতি, যে তদন্তের ক্ষেত্রে যে প্রফেশনালিজম, হাইয়েস্ট কোয়ালিটি, ইন্টিগ্রিটি এবং স্বচ্ছতা, এই জায়গাটা প্রমাণ করে এবং এতে অনেকে আমি মনে করি বিদেশি অনেক দূত বা সরকারগুলো আস্থা পাবে। সুতরাং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। আমাদের খবরের শিরোনামে এই যে একটি রিট হয়েছে, আপনি জানেন, গত 2 দিন ধরে শুনানি হচ্ছে। গতকাল হয়েছে, আজকেও শুনানি হয়েছে, আগামীকালকে শুনানি শেষে আদেশ দেওয়ার কথা বলেছেন আদালত। তো এখানে আদালতের কিছু মন্তব্য, যেটা আমি খবরের শিরোনামে বলছিলাম, এত সহিংসতা এবং মৃত্যু খুবই দুঃখজনক। আদালত এই প্রশ্নটি তুলছেন। আরেকটি বিষয় আদালত বলেছেন যে কোন আইনে 6 সমন্বয়ক ডিবিতে। তো এখন এই প্রসঙ্গটা গত বেশ কদিন ধরে আলোচিত হচ্ছে। এই জায়গাতে ধরুন প্রথমে হচ্ছে 3 জন সমন্বয়ককে নেওয়া হলো, তখন গোয়েন্দা পুলিশ বললো যে নিরাপত্তার জন্য তাদেরকে এখানে আনা হয়েছে, পরে আরও 3 জনকে নেওয়া হলো, মোট 6 জন এখানে আছেন। তো এখন তাদেরকে কিন্তু গ্রেফতার দেখানো হয়নি, নিরাপত্তার জন্য তাদেরকে এখানে রাখা হয়েছে। এই বিষয়টা আদালতে গতকালকে এবং আজকে 2 দিন ধরেই আলোচিত হচ্ছে যে নিরাপত্তা কি তারা চেয়েছেন, আর নিরাপত্তা চাইলে গোয়েন্দা কার্যালয়ে তাদেরকে রাখা যায় কিনা, কিংবা যদি তারা গ্রেফতার না হন তাহলে তাদেরকে কেন রাখা হয়েছে, অথবা গ্রেফতার হলেও তো নিশ্চয়ই প্রায় 3 দিন তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে রাখা যায় না, আদালতে হাজির করতে হবে। এই জায়গাতে আপনার একটু। জি, আপনাকে ধন্যবাদ। আপনি দুইটাই মনে করবেন, আমি দুইটাই অ্যাড্রেস করতে চাই। প্রথমত
ডিবির জনাব হারুন সাহেবের ব্যাপারটা তো, যে উনি নিয়ে গেলেন, এটা গ্রেফতার নয়, এটা পরিষ্কার। উনি তাদের নিরাপত্তার জন্যই নিয়ে গেছেন ওনাদের কাছে। এখন কোর্ট এই প্রশ্নটা কি করেছে আমি সরাসরি জানি না, কিন্তু আমি নিশ্চিত করেই জানি, আমি বুঝি যে নিরাপত্তা কেউ চাইতে হয় না সব সময়। কখনো কখনো আপনি চাইতে পারেন, তখন আপনাকে নিরাপত্তা হেফাজত দেওয়া যেতে পারে। আবার এটাও হইতে পারে ল এনফোর্সিং এজেন্সি যদি মনে করে, সে ফর এক্সাম্পল আপনি আত্মহত্যা করতে চাইছেন, তখন তো আপনি নিরাপত্তা হেফাজতে যাইতে চাইবেন না, আপনাকে জোর করিয়ে নিতে হবে। কারণ আপনার জীবনহানির দায়িত্ব আপনি নিজে নিতেও পারবেন না রাষ্ট্রের ব্যবস্থাপনায়। আবার যদি মনে হয় আপনার উপর অন্য থ্রেট আছে, এটা যদি নিরাপত্তা সংস্থাগুলি জানে, তখন তারা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে। মানে আমি বলবো যে আইনের উচ্চতর এবং সৃজনশীল ব্যবহার এগুলি। আপনি যদি খেয়াল করেন এই হারুন সাহেবের ভূমিকাটা ওভারঅল, আপনি একটু লং টার্মে দেখেন তো, এই তার ভাতের হোটেল বলে ট্রল করা হয় না, উনি কিন্তু ওনার কাছে অদ্ভুত দেখবেন, ওই চলচ্চিত্র জগতের দুই বিবদমান গ্রুপ তার কাছে যায়, গিয়ে বিচার চায়, ওর সমাধান করে দেয়। আপনি কি লক্ষ্য করেছেন? এখন আমাদের কাছে প্রশ্ন হইতে পারে, এটা উনি কোন আইনে করে? এটা কি আইনে করে, না মানুষের আস্থার জন্য করে, নাকি তার এটা একটা সৃজনশীল প্রয়াস? কখনো কখনো সাধারণ দৃষ্টিতে আমার কাছে মনে হতে পারে যে এটা বেআইনি, আইনের দৃষ্টিতে বেআইনি বলছি, কিন্তু আপনি যদি ইন্টেনশন এবং এটার রেজাল্ট দেখেন, তাহলে আপনি দেখবেন যে এটার মধ্যে ইতিবাচক দিক আছে। আমি কিন্তু আইনের দৃষ্টিতে একরকম, আবার ফলাফলের দিক থেকে। সো ডিবির উনি কর্মকর্তা, উনি হয়তো মনে করেছেন ডিবি অফিসে থাকেন আপনি, আপনারা থাকেন, তোমরা থাকো, হোয়াট এভার দি ল্যাঙ্গুয়েজ ওয়াজ, খাওয়া দাওয়া করো, এই করো, সেই করো। এখন দেখেন তো, উনি তো এটা গোপনে করে নাই, উনি তো এটা প্রকাশ করেছে, ছবি প্রকাশ করেছে, এতে সুবিধাটা দেখেন। আবার ওদের আত্মীয়দেরকেও দেখা করতে দিয়েছে। তাহলে ওভারঅল বোঝা যায় এটার মধ্যে কোনো গোপনীয়তা রাখার চেষ্টা করা হয় নাই। এবং তার মানে এই 6 জন লোকের যদি কোনো ক্ষতি হয়, এটার জবাবদিহি হারুন সাহেবকে করতে হবে। তো এটা তো আমাদের পক্ষে, এটা তো গুপ্ত প্রচেষ্টা না, এটা তো গুম করে দেওয়া না। আমরা তো এতদিন চিৎকার চেঁচামেচি করতাম, গুম, কেউ স্বীকার করতে চায় না, কে নিয়ে গেল। আর এখানে উল্টোটা, এটা ঘোষণা, ছবি প্রচার করা। আমি মনে করি তাদের নিরাপত্তার জন্য। আমি হারুন সাহেবের জায়গায় হইলে ঠিকানাটা ডিবি অফিস না করে, আমি ডিবি অফিসের পাশে একটা হোটেলে, একটা ফ্লোরে, 3-4টা রুমে তাদেরকে বলতো, তোমরা ভাই এখানে থাকো, পুলিশের নিরাপত্তা থাকতো। শুনতে মনে হয়, কারণ এটা তো অ্যারেস্ট না, তাদের তো নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো হোটেলের এইখানে নিরাপত্তাটা দিলে কেউ কিন্তু আর বলতে পারতো না যে ডিবি অফিসে নিয়ে আটক রাখা হয়েছে। হোটেলে রাখা হয়েছে, তত্ত্বাবধান কে করতেছে? জনৈক হারুন। জি, এটা গেল আমার এই বিষয়ে। এই বিষয়ে আমি আপনার এই মৃত্যুর দুঃখজনকের প্রসঙ্গটাতে যাবো। এই বিষয়ে আমার আরেকটা প্রশ্ন ভাই, সেটা হচ্ছে আপনি যেটি বলছেন যে উদ্দেশ্যটা ভালো এবং সেটি তো প্রকাশ্যে হচ্ছে, কিন্তু এই জায়গাতে আবার গতকালকে হাইকোর্ট এই প্রসঙ্গেই বলেছিলেন যে তাদেরকে যে খাওয়ানোর ছবি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়াটা জাতির সঙ্গে মশকরা হচ্ছে কিনা, এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় প্রসঙ্গে আছে, হ্যাঁ তারা নিরাপত্তার জন্যই তাদেরকে এখানে রাখা হয়েছে বলছেন, কিন্তু তারা যখন সম্প্রতি সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহারের একটি ঘোষণা দিলেন, সেটি গোয়েন্দা কার্যালয়ে বসে তারা কেন দিলেন, এই প্রসঙ্গটাও কেউ কেউ আনছেন। এবং যেহেতু ওখানে বসে দিয়েছেন, এটি স্বপ্রণোদিত কিনা আমি কিন্তু এটাই অ্যাড্রেস করেছি। আমি বলেছি, আমি যদি হারুন সাহেবের জায়গায় হইতাম, আমি কিন্তু এটা ডিবি অফিসে না, কারণ উনি তো অ্যারেস্ট করেন নাই, আমি পাশের একটা হোটেলে রাখতাম, ওইখানে থেকে শুধু নিরাপত্তা দিতাম, এবং তাদের সাথে কেউ এসে ডায়ালগ করতেছে এবং তারা একটা বিবৃতি বের করছে, এইভাবে হইতে পারতো। কিন্তু উনি ওনার স্বভাব সুলভ যে, এটা কি বলবো, আমি কোট আনকোট সৃজনশীলতা বলতেছি, কারণ এটা তো অ্যারেস্টের আইনের আওতায় উনি করেন নাই, উনি তো এটা ব্যক্তিগত চর্চার মধ্যে করেছেন, যেটা উনি অনেকের ক্ষেত্রে করেন। আপনি যদি শুধু ওনার প্রবণতাটা দেখেন, কিন্তু হি ইজ লাইক দ্যাট। এখন আইনের ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমিও এই জটিল আলোচনায় যাব না। পার্সোনালি হি ইজ লাইক দ্যাট, বাট যখন তিনি একজন সরকারি কর্মকর্তা, তখন তো তিনি আর পার্সোনালি কিরকম সেটি বিষয় নয় না। একজন সরকারি কর্মকর্তা পার্সোনাল লেভেলে তার বাসায় তো একজন অসহায়কে
নিরাপত্তা দিতে পারে, তা সে পাশের একটা হোটেলে দিতে পারে। আমি আবারও বলছি, ঘটনাটা ডিবি কার্যালয়ে হওয়াতে মূল সমস্যাটা তৈরি হয়েছে, কারণ ডিবি কার্যালয়ে প্রাইভেট কোনো ভেঞ্চার হইতে পারে না। আমি কি বুঝতে পারছি? ইট ওয়াজ এ মিস্টেক। আর এরপরে আসছিল যে ওই যে হাইকোর্ট আরেকটা মন্তব্য করেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক। তো এই প্রসঙ্গে সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 150, বেসরকারি হিসাবে আরেকটু বেশি, কিন্তু সেই সংখ্যাটা বলছি না, সরকারি হিসাবটাই ধরছি। তো হাইকোর্টের এবং এই মন্তব্য এবং 150 মৃত্যু, আমি সরকার এবং বেসরকারের মধ্যে কিন্তু এবার মানে অসাধারণভাবে পার্থক্যটা খুব কম। অন্য যে কোনো সময়ে একটু পার্থক্য বেশি দেখা যায়, কিন্তু এইবার কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সরকার একটা স্বচ্ছতা এবং সাধুতা মেনটেন করছে। কিন্তু সরকারি হিসাব তৈরি করতে একটু প্রসেস লাগে, অনেক ভেটিং লাগে, আবার অনেকে সরকারের কাছে যাইতেও চায় না, এই জন্য একটু দেরি হচ্ছে। কিন্তু আমার ধারণা সরকারের এই তথ্যগুলো তারা ক্রেডিবল ভাবে দেওয়ার চেষ্টা করছে। সো আমি এখানে বলবো যে এই সংখ্যা, একটি মৃত্যুও দুঃখজনক, অবশ্যই প্রতিটি জীবন অমূল্য, অবশ্যই। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই যে বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন, উনি যে দুঃখ প্রকাশ করেছেন, উনি যে নিজের বেদনা স্মরণ করে তাদের বেদনা অনুভব করার কথাটা বারবার বলেছেন, এবং উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এগুলি বললেন, এটা হলো 17ই জুলাই। নিহত 6 জনের নিহত হওয়ার ঘটনা যখন ঘটলো 16ই জুলাই, তার প্রেক্ষাপটে এত কিছু উনি করে ফেললেন, কিন্তু মাত্র 6 জনের মৃত্যুর ক্ষেত্রেই। এরপরে কিন্তু আর ওনাকে কিছু করতে হয় নাই, তদন্ত কমিটি তো উনি করেই ফেলেছেন। উনি তো বলেছেনই যে তাদের পরিবারের দায়িত্ব উনি নেবেন, তাদেরকে কম্পেনসেট করা হবে এবং তাদের কাউকে না কাউকে চাকরি দিয়ে সাহায্য করা হবে। এখন কিন্তু ওই ধারাবাহিকতাই পালন করা হচ্ছে। এখন পুলিশের ব্যাপারে কোর্টের প্রশ্ন, আমার ধারণা সরকারের পক্ষে যারা কোর্টে উপস্থাপন করবে তারা মানে তাদের উইকনেস আছে, তারা হয়তো প্রপার প্রস্তুতি নেয় না। এখন দেখেন, ঘটনার সূত্রপাত কিন্তু সরকার করে নাই, কোর্টে একটা পক্ষ গিয়ে আপত্তি করলো 5ই জুন 2024। 5ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত একটি মৃত্যুও ঘটে নাই। 16ই জুলাই মানে প্রথম নিহতের ঘটনা ঘটলো, আবু সাইদ সহ 6 জনের মৃত্যু। আবার আমি একটু পেছনে যাই, আপনি দেখেন 5ই জুন ঘটনার সূত্রপাত ঘটলো কি হলো, যে হাইকোর্টের অর্ডারে ওই যে কোটা স্থগিত করে দেওয়া, বাতিল করে দেওয়া হয়েছিল, সেই সরকারি আদেশটাকে স্থগিত করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। তার ফলে কি হলো, থিওরিটিক্যালি বাংলাদেশে আবার কোটা ফিরলো, থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি তো কোনো পরীক্ষা নিয়োগ হয় নাই, সুতরাং প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নাই। কিন্তু 5ই জুন থিওরিটিক্যালি ফিরলো, কিন্তু 10ই জুলাই কিন্তু আবার আপিল বিভাগ এটাকে স্টে করে দিল। ভাই বুঝতে হবে, 10ই জুলাই পর্যন্ত কিন্তু কোনো কিলিং নাই, পুলিশ অসাধারণভাবে শান্তিপূর্ণ ম্যানেজমেন্ট করছে, এটুকু তো প্রথমে আমাদের স্বীকার করতে হবে। তো 10ই জুলাই তো ওই হাইকোর্টের অর্ডারটা স্টে হয়ে গেল। এটার অর্থ কি ভাই? এটার অর্থ হইল আবার আমরা কোটা মুক্ত অবস্থায় চলে আসলাম, দেশে কোনো কোটা নাই। এইবার আমার জাস্টিফাই করেন যে 10ই জুলাইয়ের পর আন্দোলনটা কিসের জন্য হচ্ছে, কেন ওয়েট করা হচ্ছে না সরকারের সাথে আলাপ আলোচনাটাও কি করবে, এখন তো কোটাই নাই, তাদেরকে ওয়েট করতে হবে ফর দি কোর্ট হিয়ারিং। হিয়ারিং এ তারাও পক্ষ হইয়া কথা বলবে, সরকারও বলবে, এবং সরকার আশ্বাস দিয়ে যাচ্ছে যে আমরা তাদের ফেভারেই থাকবো। হয়তো সংখ্যার পার্থক্য হইতে পারত। সরকার কিন্তু আপনি জানেন যে প্রস্তাব দিয়েছিল 80-20, এটা আনঅফিসিয়াল প্রস্তাবনা ছিল, এটা মিডিয়াতে এসছে। তো 80-20 জায়গায় হয়তো একটু দর কষাকষি করে 85-15 গিয়ে হয়তো সমাধানটা হইতো, কিন্তু এটা হয় নাই। মানে আমি বলবো যে একটা ভয়াবহ কমিউনিকেশন ফেলিওর হয়েছে কোথাও। এই ফেলিওরটা আমাদের রাজনৈতিক দল, দেখেন আমি কিন্তু দৃঢ়তার সাথে বলি, কোটা আন্দোলনের যারা জননী, মানে যারা অরিজিনালি কোটা আন্দোলনটার সূত্রপাত করলেন ওই কোর্টের ঘটনার পর, তার কিছুদিনের মধ্যেই তাদের ঘাড়ে সওয়ার হয়ে যাচ্ছে কারা, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি শুধু আমি নিজে কিছু বলছি না,
আমার সমস্ত কাজ হচ্ছে জার্নালিস্টিক ইন নেচার। আমি আমি সাহায্য নিচ্ছি পত্রপত্রিকার। আমি আপনি গতকালের কালের কণ্ঠ এবং তার আগের দিনের ইত্তেফাক দেখেন, ওইখানে এই যে 16 জন সমন্বয়কের পরিচয় উদ্ঘাটন করা হয়েছে, এর মধ্যে 10 জন সমন্বয়কই ওই যে ভিপি নূরের যে সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে গিয়ে তারা আরেকটা সংগঠন করেছিল, সেই সংগঠনের তারা সদস্য। এখন এইটা তাইলে আর কোটা বিরোধী আন্দোলনের লোক থাকলো কোথায়? থাকলো না। এই যে তারা তখন যে রাজনৈতিক আন্দোলন গ্রাস করে নিল কোটার আন্দোলন, কারণ আমি যে বললাম 10 তারিখ থেকে তো কোটা নাই। এইখানে নামবে আমার প্রশ্নটা, আপনি যেভাবে করে তথ্য প্রমাণ দিয়ে বলছেন, আমি এখানে বলতে চাই ঘাড়ে সওয়ার হওয়ার প্রসঙ্গটা আপনি বললেন। ধরুন 5ই জুন হাইকোর্টের রায়টি হলো, এরপরের প্রেক্ষাপটগুলো আপনি বললেন, কিন্তু অন্ততপক্ষে আমি এভাবে করে বলতে যে 1 জুলাই থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কোটা সংস্কারের আন্দোলন শুরু করলেন, 1 জুলাই থেকে তাদের কথা খুব বেশি করে গণমাধ্যমে আসতে শুরু করলো। এরপর আপনি যেটি বলছেন যে 1 জুলাই থেকে শুরু করে 15 জুলাই পর্যন্ত এই আন্দোলনটা অহিংস ছিল, এই আন্দোলনে কোনো ধরনের নাশকতা, মৃত্যু কিচ্ছু হয় নাই। তো 16 জুলাই প্রথম আমরা হত্যাকাণ্ডের খবর পেলাম, এরপরে 16 থেকে 20 জুলাই চরম নাশকতা, সহিংসতা ইত্যাদি ঘটলো দেশের মধ্যে। আমি বলছি এই যে 1 জুলাই থেকে শুরু হয়ে 15 জুলাই পর্যন্ত আন্দোলনটা অহিংস থাকলো, 16 জুলাই থেকে এটা সহিংস হয়ে গেল, 21 জুলাই পর্যন্ত হলো। এখন নিশ্চয়ই 16 জুলাই হঠাৎ করে সহিংস হয়ে যায়, সহিংসতার দিকে যাচ্ছে এরকম একটা আলামত তৃতীয় পক্ষ যাদের কথা আপনি বলছেন, যাদের পরিচয় এখন উদ্ঘাটিত হচ্ছে গণমাধ্যমে, হচ্ছে আপনার সরকারের বিভিন্ন প্রশাসন উদ্ঘাটন করছে সব জায়গাতে। তো এই জায়গাগুলোতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের সরকারের বিভিন্ন দফতরগুলো কি তাহলে ব্যর্থ হলো? আমি আপনাকে বলি, এটা আমাদের জার্নালিস্টিক প্রবণতা যে আমরা সন্দেহ করব, আমরা এস্টাবলিশমেন্টকে সন্দেহ করব, আমরা পুলিশকে সন্দেহ করব, এটা কিন্তু রাইট এবং আপনার কাছে আমরা শিখেছি এটা। না, এটা আমরা ছাত্র হিসেবে, সাংবাদিকতার ছাত্র হিসেবে জানি এবং আমরা এটাতে বিশ্বাস করি। রাইট। এই ক্ষেত্রে এই সন্দেহ রেখে, কিন্তু সন্দেহ বাতিগ্রস্ত হওয়া আবার সাংবাদিকতায় মানে ইয়া না, মানে ঠিক না বা এনকারেজ করা হয় না, আমি ছাত্র হিসেবেই বলছি। এখন আমি বলি, আমরা কেন মনে করছি যে সরকার বা গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে? আমরা মনে করছি যে একটি জীবন অমূল্য, সেখানে সরকারের হিসাবেই ইতিমধ্যে 150 মেবি আরো কিছু বেশি মানুষ মারা গেছে, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট। সুতরাং এটা তো আমাদের কাছে ভয়াবহ, অবশ্যই। কিন্তু আমরা যেটা খেয়াল করছি না, এটা আমি বিনীতভাবে আপনাকে বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন, যে আমরা সম্ভবত কয়েক হাজার মৃত্যু প্রতিরোধ করতে পেরেছি। এখন আমি আপনাকে বলছি হাও, কিভাবে আমরা সেটা করতে পেরেছি। আপনি প্রথম সিনারিও আপনি দেখেন তো, বাংলাদেশ টেলিভিশনের সিনারিওটা দেখেন, ভেতরে কিন্তু 40 থেকে 50 জন পুলিশ ছিল, তাদের আর্মস ছিল, বুলেটস ছিল। তারা কিন্তু অর্ডার দিলে গুলি চালাইতে পারত। গুলি চালাইলে কি হইতো, আমি ধরে নিলাম 2 পক্ষেরই হতাহত হইতো। এবং পরে আবার বিজিবি আসলো। বিজিবি যখন আসলো, বিজিবি আর বিটিভির মাঝখানে হলো হাজার হাজার মানুষ, আর ভেতরের পুলিশের ক্ষেত্রে হইলো বাইরে হাজার হাজার মানুষ। তাহলে মাঝখানে হাজার হাজার মানুষ, মানে আন্দোলনকারী বলেন, রাজনৈতিক কর্মী বলেন, মাস্তান বলেন, যাই বলেন, এটা কিন্তু মিক্সড। আমি এই জন্য অনেকগুলি নাম নিলাম, সন্ত্রাসী বলেন, সুযোগ সন্ধানীও আছে এর মধ্যে, লুটপাট করতেও লোক আসছে। তো এই যে এখন বাইরের থেকে যদি বিজিবি ফায়ার করতো, ভেতরের থেকে যদি পুলিশ ফায়ার করতো, আপনি বলেন সেই 5-7 হাজারের মধ্যে পুলিশ যতক্ষণ বুলেট আছে তাদের জীবন রক্ষা করার জন্য হইলেও তো তারা ফায়ার করত, এবং শেষে যখন বুলেট শেষ হইতো তারাও মাইর খেয়া মরতো। তাইলে আমি আশঙ্কা করি শুধু বিটিভির ক্ষেত্রে 500 থেকে 1000 লোক মারা যাওয়ার, আমি এটা এমুনেশন দিয়ে হিসাব করতেছি, 500 থেকে 1000 লোক মারা যাইতো, একটিও কিলিং হইতে দেওয়া হয় নাই। টেলিভিশন মানে মানে ব্যাপারটা এরকম ছিল যে এটা ভাঙুক তোরা, কিন্তু গুলি করো না। তো ভাঙতে গিয়া তারা যে লুটপাটকারী, এদের মধ্যে যে লুটপাটকারী, এরা যে সন্ত্রাসী, তারা যে আগুন দিবে এবং এতটা ধ্বংসযজ্ঞ চালাবে, এই অ্যাসেসমেন্টের একটা পার্থক্য হয়েছে। কিন্তু
এই অ্যাসেসমেন্টের কারণে কিন্তু জীবনহানি ঘটে নাই, জীবন সেভড হয়েছে। জীবন বাঁচানোর জন্য সবাই করেছে। আমি আপনাকে বলছি যে আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় বসে বিশ্লেষণ করেন, ফায়ার পাওয়ার তো ছিল সেখানে। তো আমি মনে করি এটা একটা উদাহরণ, এরকম উদাহরণ অনেকগুলি আমি দিতে পারবো। আমি যেমন ধরেন আর্মি এবং কারফিউ একসাথে আসলো, জি, আর্মি কিন্তু একটা সিঙ্গেল ফায়ার করে নাই, একটা লোককে সিঙ্গেল আহত করে নাই, যে বাড়ি দিয়েও আহত করে নাই, এরকম কিছু শুনেছেন? করেছে না করে নাই। আমরা কেন এটা অ্যাপ্রিসিয়েট করি না, কেন এটা হাইলাইট করি না যে আমাদের সেনাবাহিনী নিয়োজিত হয়েছে, তারা আসলে ডেটারেন্ট ছিল, তাদের সাহসে বলিয়ান হয়ে পুলিশরা কাজ করেছে, আর্মি একটি লোককেও আহত করে নাই। তো তারা যে আসলো, আমরা যে কারফিউ জারি করলাম, কারফিউ জীবন বাঁচাইলো, অনেক জীবন বাঁচাইলো, সেনাবাহিনী অনেক জীবন বাঁচাইলো, তারা একটাও ফায়ার করতে হয় নাই। মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে আমি এটা অবশ্য একটু মানে হয়ে যায়, মানে প্রেস সেক্রেটারি হিসেবে জানি বলে হঠাৎ করে চলে আসতেছে, তবু এটা বলতে শুরু করছি যখন বলে ফেলি। মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু প্রধানমন্ত্রীকে মিলিটারি আনতে আগ্রহী, মানে রাজি করাইতে 4 দিনের প্রচেষ্টা লেগেছে। কারণ উনি চিন্তা করতেছিল মিলিটারি এসে মিলিটারির উপরে যদি কেউ আঘাত করে ফেলে, কথাটা বুঝেন কিন্তু, যদি কেউ মিলিটারির উপর আঘাত করে তারা তো ইনডিসক্রিমিনেটলি ফায়ার পাওয়ার ইউজ করবে, তখন এই দেশের মানুষের কি হবে? জি, আপনি কি বুঝতে পারতেছেন? এই কথাটা আমি বলতে চাই নাই, এসে গেল। জি, আর আরেকটা বিষয় এই প্রসঙ্গে বা আরো সাম্প্রতিক অতীতের কিছু ঘটনায় আমরা দেখি কিছু সুযোগ সন্ধানী, কিছু স্বার্থান্বেষী মানুষ দেশে এবং বিদেশে থেকে পরিকল্পিত কিছু গুজব ছড়ায়, যেটি আবার জনমানুষের মধ্যে এক ধরনের একটা প্রভাব তৈরি করে। সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগটা সেই সময় থাকে না, কিংবা অনেক সময় মানুষজন আসলে কি বলে যে আমার চাওয়া মতো কথা শুনতে চায়, এরকম একটা ব্যাপার দাঁড়ায়। তো এই গুজবকারীদেরকে প্রতিহত করার এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমি শুধু আগের কথাটা একটু মেথডিক্যালি শেষ করি। তো শেষ পর্যন্ত সেনাবাহিনী যখন উনি ফাইনালি যখন দেখলেন যে জীবন বাঁচানোর জন্য সেনাবাহিনীকে দরকার, সেনাবাহিনী জীবন হরণ করতে আসবে না, এই অ্যারেঞ্জমেন্টেই সেনাবাহিনীকে উনি নিয়োজিত করলেন, কারফিউ দিলেন, এবং এই পদক্ষেপটাও জীবন বাঁচিয়েছে। আমি এটাই বলতে চাচ্ছিলাম। এখন আসলো গুজবের কথা। ভাই, আমিও সাংবাদিকতার ছাত্র, আপনিও সাংবাদিকতার ছাত্র কিনা আমি এতটা স্পষ্ট মনে নেই, বাট দি পয়েন্ট ইজ আপনি সাংবাদিকতা করেন। আমার কথাটা হলো আমাদের মিডিয়া কিছু দায়িত্ব পালনে খুব ব্যর্থ হয়েছে। এটা কিন্তু প্রফেশনাল সাংবাদিক হিসেবে আমি বলতেছি, আমি প্রেস সেক্রেটারি হিসেবে না। কিরকম গুজব? শেখ হাসিনা পালায় গেছে স্পেনে। আমাদের একটা মিডিয়া একটা নিউজ করলো না যে এই গুজব ছড়ানো হচ্ছে, আসল প্রকৃত সত্য হইলো উনি দেশে আছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা নানান রকম বৈঠক আলাপ আলোচনা উনি করছেন। আমি একটু বিনয়ের সঙ্গে বলি, এই জায়গাতে আমরা এই ব্যাপারটাতে আমরা নিউজ করেছি, এবং এই সময়টাতে আপনি নিশ্চয়ই জানেন আরেকটা গুজব খুব রটেছিল বিএনপি চেয়ারপারসনকে নিয়ে, ওটি নিয়ে আমরা নিউজ করেছি। জি, আমি এটা আমি জানি বলে বলতেছি, কিন্তু আমাদের জেনারেলি মিডিয়াগুলো করে নাই। মানে এক্সেপশন আছে, আমি আপনাদেরটা জানি, দুটোটার ক্ষেত্রে আমি জানি, কারণ আমার এটা নিয়ে কথাবার্তাও হয়েছিল। কিন্তু আমি বলতেছি এটা জেনারেল চিত্র, আমি কিন্তু মানে সময় টেলিভিশন কিন্তু এটা করি নাই। এটা আমাদের মিডিয়ার ফেলিওর। আমরা মেইন স্ট্রিম মিডিয়া যদি প্রফেশনাল স্ট্যান্ডার্ডসটা না রাখি, আমরা যদি ফ্যাক্ট চেকের ব্যাপারে আরো গুরুত্ব না দিই, আমরা যদি ফেক নিউজকে মানে এটা আরো ছড়ায়া যাওয়ার আগেই পাশাপাশি আবার একটা ছেড়ে না দেই যে দিস ইজ নট ট্রু, দিস ইজ ফলস, ফ্যাক্ট ইজ দিস, এটা আমাদের একটা প্রফেশনাল অব্লিগেশন। অনেকে মনে করে এটা দিয়ে আমি আওয়ামী লীগের সাহায্য করতে যাব কেন? শেখ হাসিনারে সাহায্য করা, তার ইমেজ রক্ষা করা আমার জন্য জরুরি কেন? না, এটা সাংবাদিকতার অব্লিগেশন। আমি যদি দাবি করি আমি সাংবাদিক, এটা আমাদের আবশ্যিক কর্তব্য ছিল ফ্যাক্ট চেক করা। উল্টা হইলে কিন্তু ফ্যাক্ট চেক করে। মনে করেন সরকার যদি বলে যে মারা গেছে 151 জন, কথার 150 জন,
যে কোনো পত্রিকা বলবে আমার কাছেই তো 160 জনের তালিকা আছে, Right. সুতরাং সরকার মিথ্যা। এটার বেলায় কিন্তু আগায় আসে। কিন্তু সরকার, এবং আমি কিন্তু প্রেস সেক্রেটারি হিসেবে আহ্বান জানাইছি যে কারোর কাছে যদি মৃত্যুর খবরটা থাকে, নাম ঠিকানা থাকে, সরকারকে দেন। সরকারকে দিবেন না, স্থানীয় পুলিশ স্টেশনে দেন। না, দিলে সেটা কি দেখে হবে, ওই ফ্যামিলিটা একটা আর্থিক সহায়তা পাবে, তাদের একজন হয়তো চাকরির সুবিধা পাবে। শেষ করব। জি, আমার আবেদন সত্ত্বেও কিন্তু এই সহযোগিতা কেউ করে নাই। জি, নাহিম ভাই, আমাকে শেষ করতে হচ্ছে, আরেকটু আলাপ করতে বললে তো আরেকটু ভালো হতো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।